কিছু সময় আগে আমার বয়ফ্রেন্ড আমাকে তার ব্লক লিস্টের সদস্য করে দিল। তার ভাষ্যমতে আমার অপরাধ আছে একটা, আর তাহলে আমি গরিব ঘরের মেয়ে। অথচ প্রেমের শুরুতে হাতটা ধরে বলেছিল উঁচু নিচু মানি না আমি। আমি শুধু জানি তোমাকেই ভালোবাসি আমি, আর তোমাকেই ভালোবাসতে চাই। তুমি যদি আমায় ফিরিয়ে দাও তাহলে ভাববো যে বড় ঘরের ছেলে হওয়াটাই আমার দোষ। ছেড়ে দিব এই সংসার, তবু আমায় গ্রহণ করো তুমি। সদ্য পিতা হারানো আমিটা যেন গলেই গেলাম তার এই কথা শুনে। একটা শক্ত হাতের প্রয়োজন ছিল। আমার দিকে বাড়ানো হাতটা চেয়েও ফিরিয়ে নিতে পারলাম না আমি। নিষ্ঠুর এই মন বলল যে তোর জন্য নিজ সংসার ছাড়তে চায়, সে আর যাই হোক তোকে কখনোই ছাড়বে না। আমি হতভাগী ভুলেই গিয়েছিলাম পৃথিবী কঠিন আদলে তৈরি। এই রজনীতে টাকাই সব, প্রয়োজন ছাড়া কেউ কারো নয়। প্রয়োজনেই মানুষ হয় আপন, যেমনটা আমি তাকে প্রয়োজনে গ্রহণ করেছিলাম। তবে কখনোই ছাড়তে চাইনি, কিন্তু সে এক মুহূর্তেই বুঝিয়ে দিল আমায় আমি তার প্রয়োজনে প্রিয়জন ছিলাম। লাইনগুলো লিখেই ডায়েরিটা বন্ধ করে দিল হুর। সবটাই তিক্ত হয়ে গেছে তার নিকট। 6 মাস আগের ঘটনাগুলোই লিখেছে সে। ভালোবাসা বলতে কিছুই নেই, হারিয়ে যায় সকলে। কেউ কথা দিয়ে কথা রাখেনি, যেমনটা রাখেনি বাবা। দু চোখ মুছে হুর ডুবে যায় স্মৃতিতে। কত শত রঙিন স্বপ্ন বুড়েছিল সে। বাবা হাত ধরে বলেছিল, মা তোকে কখনো ছেড়ে যাবে না। অথচ সেই বাবাই চলে গেলেন। হুমায়ুনের ক্যান্সার ছিল, চিকিৎসা করার সুযোগ মেলেনি, তার আগেই মারা যান উনি। ডায়েরিটা যত্ন করে তুলে রাখে আলমারিতে। রুগ্ন মায়ের রুমে গিয়ে বসে পড়ে। দিন দিন লতিফার অবস্থাও খারাপ হচ্ছে। কে জানে কোন রোগ হয়েছে। হুরের মস্তিষ্কও তেমন কিছু ভাবতে পারে না। লতিফা বললেন, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। না করে দিও মা। এটা কেমন কথা হুর? আমি অসুস্থ, তোর বাবা নেই, আর তুই কিনা বিয়ে করবি না? মা তুমি অসুস্থ, এ অবস্থায় বিয়ে কেমন করে করি বলো তো? এর জন্যই তো বলছি বিয়ে করতে। আমি মরলে পাড়ার কুত্তারা হুমড়ি খেয়ে পড়বে, ছিঁড়ে খাবে। তবু আমি বিয়ে করতে চাচ্ছি না মা। দেখ মা, তোর হাতটা শক্ত কারো হাতে দিতে পারলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। এতটুকু প্রতিদান দে মা, নাকচ করিস না আর। কেঁদে ওঠে হুর। লতিফার হাত ধরে বলে, তোমাকে রেখে কেমন করে থাকবো আমি? এর জন্যই তো কাছাকাছি বিয়ে দেব, যাতে যখন ইচ্ছা আসতে পারিস। মানে? জমিদার বাড়ি থেকে প্রস্তাব এসেছে। পরশু জমিদার বাড়ির বড় ছেলের বিয়ে হওয়ার কথা, তবে জমিদার বাড়ির ছোট ছেলে সেই মেয়েকে নিয়ে চলে গেছে। কথাটা শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙে পড়ল হুরের। তাহির ওর প্রাক্তন হয়, আর সে তো জমিদার বাড়ির ছোট ছেলে। চোখ দুটো ছলছল করে ওঠে ওর। এ কেমন পরীক্ষার মধ্যে পড়তে হলো তাকে? যার সাথে বিয়ে হবে তাকে এখনো দেখেনি হুর। দেখার কোনো আগ্রহ নেই। মায়ের ইচ্ছের মর্যাদা দিতে গিয়ে নিজেকে বলি দিচ্ছে সে। কিছুই করার নেই এখন। এই পৃথিবীতে একজনই আছে তার, সে ওর শয্যাশায়ী। লতিফার কিছু হলে চারপাশের হায়নারা ওকে কলঙ্কিত করে দেবে। সব কিছু বিবেচনা করে বলি হতে রাজি হয়েছে হুর। প্রাক্তন প্রেমিকের বাড়িতেই বউ হয়ে যাচ্ছে সে। জমিদার বাড়ি থেকে হলুদের জিনিসপত্র এসেছে। এক করেও খরচ করতে হবে না মেয়ে বাড়ির, শুধু তারা মেয়েটাকেই নেবে। হুরকে বেশ পছন্দ করেছেন জমিদার গিন্নি, তাই তো এত শত আয়োজন। হলুদ শাড়ি পরিয়ে উঠানে নেওয়া হয় হুরকে। লতিফা মেয়ের দিকে তাকিয়ে আছেন, দৃষ্টিতে খুশি ঝলমল করছে। মায়ের হাসি দেখে মৃদু হাসে হুর। মায়ের কোনো বড় অসুখ হয়েছে বলে তার ধারণা। সবাই হুরকে হলুদ লাগাতেই থাকে। হঠাৎ করে কয়েকজন এসে বলে, এই এই জমিদার গিন্নি এসেছে, সবাই সরে যাও। সবাই দুভাগে ভাগ হয়ে দাঁড়ায়। হুর লক্ষ্য করে মাঝবয়সী সুন্দর স্বাস্থ্যের এক মহিলা এগিয়ে আসেন, গায়ে অলংকারের ভরা, চালচলনে বেশ ভাব। এগিয়ে আসে সে হুরের দিকে। হুরের মাথায় হাত রেখে বলেন, মাশাআল্লাহ, আমার বাড়ি চোখো বউ হতে হবে কিন্তু। মাথা চাকায় হুর। জমিদার গিন্নির নাম রুমা। তিনি একটি বাক্স থেকে গয়না বের করে হুরের গলায় পরিয়ে দিলেন। প্রচণ্ড অবাক হয় হুর। এত ভারী গহনায় কেমন অস্বস্তি হচ্ছে তার। রুমা সেটা বুঝে নিয়ে বললেন, এটা তোমাকে প্রথম দেখার জন্য দিলাম। তোমার রূপের কথা অনেক শুনেছি, তবে ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তোমার নামের মতোই তুমি সুন্দর। আসমান থেকে যেন কোনো হুর নেমে এসেছে। রুমার মুখে প্রশংসা শুনে লজ্জা পেল হুর। পরক্ষণে ভাবনায় আসে তাহিরের কথা। তাহির ফিরে এলে ও বাড়িতে কেমন করে থাকবে হুর?
বিয়ের দিন সকালে প্রচণ্ড মন খারাপ হয় হুরের। মন খারাপের কারণ সে খুঁজে পায় না। একটু পরে যেই মানুষটা স্বামী হতে চলেছে তাকে এখনও দেখেনি সে। দেখার জন্য ভেতর থেকে কোনো চঞ্চলতাও নেই। যেন বিয়ে নয়, চলছে পুতুল খেলা। আজ বলেছে আর কালই বিয়ে। আশ্চর্য, অন্যের পাপের শাস্তি কেন তাকে দেওয়া হচ্ছে? জমিদার বাড়ি থেকে কয়েকজন মেয়ে পাঠানো হয়েছে। সকাল থেকে তারা হাত পায়ে মুখে কি যেন মাখিয়ে বসিয়ে রেখেছে। রূপচর্চা চরম পর্যায়ে ওঠানো হয়েছে। হুরের কোনো অনুভূতি নেই। কিছু মেয়ে নানানভাবে মজা করে চলেছে। মেয়েটা সেদিকে ধ্যানই নেই। হঠাৎ করে বাহুতে ধাক্কা পায় ও। ঘুরে তাকাতেই দেখে দুটো মেয়ে হাসছে। অপ্রস্তুত হয় মেয়েটা। তিথি বলে, কি গো ভাবি, কোন ধ্যানে আছো? আমরা এতক্ষণ ধরে এসেছি অথচ তোমার কোনো ধ্যানই নেই। হুর ঈষৎ অপ্রস্তুত হলো, তারপর শুধালো, তোমরা? আমরা হলাম তোমার ননদিনী। ও আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা। হুরের পাশে বসে তিথি। জুহি আশেপাশে তাকিয়ে বলে, শোনো ভাবিজান, আমার ভাইয়া কিন্তু একদম অন্য রকমের, তাকে সব সময় হাতে রাখবে কেমন? মৃদু হাসে হুর। ফিসফিস করে তিথি বলে, আমার ভাইয়া যেন প্রথম রাতেই সব মিষ্টি পেয়ে যায় ভাবি। ওকে ওকে অপেক্ষা করিও না আবার। হুর এহেন কথাতে লজ্জায় রাঙা হয় হুর। বাচ্চা বাচ্চা মেয়েরা কী সব কথা বলছে। হুর কোনো উত্তর করতে পারে না। সে নিজেও খুব বড় এমন নয়, সবে 18 শেষ করেছে। এই তো মাসখানেক আগে এইচএসসি পরীক্ষা দিল। জুহি আর তিথি যেন আজ ঠিক করেছে হুরকে লজ্জায় মেরে ফেলবে। হুরের দম বন্ধ হয়ে যাবার মতন অবস্থা। কোনো মতে উঠান থেকে উঠে আসে সে। ক্লাস 10-এর মেয়েরা এত দুষ্টু হয় নাকি? সোনালি পাড়ের লাল বেনারসি পরানো হচ্ছে হুরকে, সাথে ভারী গহনা সেট, মুখে মেকআপের ছোঁয়া। সব মিলিয়ে হুর আজ নতুনভাবে হুরের মতন সেজে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। দূর থেকে চোখের পানি ফেলেন লতিফা। মেয়েকে বিয়ে দিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। উনিও একই রোগে আক্রান্ত। হুমায়ুন সিগারেটের নেশায় মত্ত ছিল। তার সাথে 22 বছর সংসার করেছে লতিফা। হুমায়ুনের সাথে সাথে তাকেও মরণ ব্যথিতে ধরেছে। দু চোখের কার্নিশের পানিটুকু মুছে নিয়ে এগিয়ে আসেন তিনি। হুর লতিফাকে দেখে ছলছল নয়নে তাকায়। লতিফা মেয়ের কপালে চুমু দেন। হুরের বুক হু হু করে ওঠে। লতিফা চলে আসেন অন্য ঘরে, যেখানে বিয়ে পড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর কবুল বলতে বলা হয় হুরকে। কয়েকবার শ্বাস ফেলে কবুল বলে হুর। বিয়ের মোহরানা তৎক্ষণাৎ পরিশোধ করতে হয় জাহিনকে। মেয়েকে বিদায় দেওয়ার সময় ভেঙে পড়েন লতিফা। আশেপাশের মহিলারা সামলায় লতিফাকে। হুর এক বিন্দু চোখের পানিও ফেলে না। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়, মায়ের সামনে আর ভেঙে পড়বে না সে। জমিদার বাড়ির নিয়ম অনুসারে নতুন বউকে পালকিতে তোলা হলো। পালকি চলা শুরু করলে দু চোখ বেয়ে অশ্রু বেরিয়ে আসে। পালকি যত আগায় হুর যেন ঠিক ততটাই পেছনে ফিরে তাকায়। ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে না তার। সে তাকিয়ে তাকিয়ে দেখে তার ফেলে যাওয়া মমতাময়ী মাকে। কেন যে বুকটা ভারী অনুভূত হয়। আচ্ছা, এখন কি তার কিছু হারানোর ব্যথা অনুভব হচ্ছে? কি হারাবে সে? তার মমতাময়ী মাকে। জমিদার বাড়ির বড় ছেলে জাহিন, তাকে দেখেনি হুর। এখন তাকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। মস্ত বড় ঘরটা ফুলের গন্ধে ভরে উঠেছে। হুর বুক ভরে শ্বাস নেয়। তার দুটো চোখ বুজে আসতে চায়। সহসায় দরজা খোলার আওয়াজ হয়। ঘুম ছুটে যায় ওর। ও চেপে বসে থাকে। বুকের ভেতর কেমন করছে। অপরিচিত মানুষের ঘ্রাণ অনুভব হচ্ছে। হুর দম আটকে বসে থাকে। জাহিন চুপচাপ স্বভাবের। জীবন নিয়ে তার অনেক বেশি ভাবনা রয়েছে, তবে সেটা প্রচার করে বেড়ানোর স্বভাব নেই তার। ও ধীরে ধীরে মেয়েটির পাশে এসে বসে। হুর তখন মাথা নিচু করে আছে। ও শুধায়, এভাবেই রাত পার করবে নাকি? প্রথমবারের মতন পুরুষ কণ্ঠে শুনতে পায় সে। কম্পিত হয় দেহ। জাহিনের কথার জবাব মেলে না। ও হাসে, ফের শুধায়, রাগ করে আছো নাকি? হুর মাথা দোলায়, নাকচ করে বোঝায় রাগ করেনি। তবে এবার মুখ খোলে হুর। মৃদু সুরে বলে, কিছু হয়নি তো। তাহলে এই ভারী কাপড় পরে আছো যে? চেঞ্জ করে আসবো? অবশ্যই। জবাব পেয়ে তৎক্ষণাৎ উঠে যায় হুর। চেঞ্জ করে আসে। এসে থেকে জাহিন নিজেও পোশাক পরিবর্তন করেছে। মানুষের শরীর থেকে মন ভালো করার মতন সুবাস মিলছে। জাহিন এগিয়ে আসে, একদম বরাবর হয়ে দাঁড়ায়। হুর তখনও মাথা নামিয়ে আছে। পুরুষটি তার শক্ত হাতের সাহায্যে মেয়েটির থুতনি উঁচু করে ধরে। এতে দৃশ্যমান হয় সমস্ত মুখ। ওর মন জোড়ায়। এই মুখটির প্রতি বিশেষ মায়া অনুভব করে সে। ছোট ভাইয়ের করা সমস্ত কিছু জানে ও। হুরকে প্রথমবার দেখে জাহিনের মনে হয়েছিল এই মেয়ে শুধু তার, শুধুই তার।
জাহিন কেমন করে তাকিয়ে আছে। এদিকে লজ্জায় চোখ নামিয়ে ফেলছে হুর। জাহিন হাসে, কানের কাছে এগিয়ে যায়, তারপর ফিসফিস করে বলে, শোনো মেয়ে, তুমি আমার প্রয়োজন নও, বরং প্রিয়জন। প্রয়োজন ফুরিয়ে যায়, তবে প্রিয়জন ফুরায় না। ছেলেটির এহেন কথায় হুরের শরীর কেঁপে ওঠে, দু চোখে অশ্রু নামে। তবে সত্যি কি প্রিয়জন পেল সে? একটি মিষ্টি সকালের সূচনা হলো। জাহিনের সর্বাঙ্গে নববধূর ঘ্রাণ। হুরের ঘুম বেশ আগেই ভেঙেছিল, তবে হাতের বাঁধন থাকায় উঠে যেতে পারেনি। জাহিন চোখ মেলে চাইল, পাশ করতেই বুকের ভেতর এক রহস্যময় অনুভূতি পেল, যা আগে কখনোই হয়নি। আপনার ঘুম ভেঙেছে? এই কথা বলে নিজের শরীর থেকে পুরুষটির আলাদা হয়ে যাওয়ার হাতটি সরিয়ে নিল হুর। উঠে বসে দ্রুত আরশির সামনে এলো, শরীরের পোশাকটি ঠিক করে নিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। অনেকটা দ্রুতই চলে গেল হুর, যেন পালিয়ে বাঁচার প্রয়াস। জাহিন কয়েক সেকেন্ড মৌন থেকে অধর প্রসারিত করল। গতকাল থেকে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে, আর এই পরিবর্তন ওর কাছে ভীষণ উপভোগের। হুর যখন ফ্রেশ হয়ে এলো, জাহিন তখন পুরো জেগে গিয়েছে। জানালার পর্দা খুলে দেওয়াতে সকালের মিষ্টি রোদে সে ঘরময় ছোটাছুটি খেলছে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়েছে মেয়েটি। জাহিন তখন তার দিকে দৃষ্টি ফেরালো। ও তখন কিছুটা আমতা আমতা করে বলল, ওয়াশরুমে এই টাওয়ালটাই ছিল, আপনার বোধহয় আমি ইউজ করে ফেলেছি। শেষ বাক্যটা বলতে গিয়ে মেয়েটা কেমন সংকোচে ডুবে গেল। ওর আচরণে হেসে ফেলল জাহিন। সমস্যা নেই, আমাকে দাও, আমিও গোসল করে আসি। চুল থেকে তোয়ালেখানা খুলে দিল হুর। সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল জাহিন। তোয়ালে থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই সুন্দর ঘ্রাণ এখন থেকে রোজ পাওয়া যাবে। বিষয়টা স্মরণ হতেই বুকের ভেতর কেমন একটা অনুভূতি হয়। জাহিনের অধর আপনা আপনি প্রসারিত হলো। একে হয়তো ভাগ্য বলে। মেজাজ উষ্ণ হয়ে আছে জমিদার গিন্নি রুমার। ছোট ছেলেটার খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি এবার অধৈর্যই হয়ে যাচ্ছেন। একটা কাজ যদি ঠিক মতন হয়। ও কোথায় পালিয়েছে? দেশ ছেড়েছে কি? সামনে থাকা ছেলেটা মাথা নত করে রাখে, মিনমিনে সুরে বলে, ছোট সাহেবকে আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। একটা মানুষ উধাও হয়ে গেল। খোঁজ চলছে, আশা করি পেয়ে যাব। সেই দিনটা কবে আশরাফ? আশরাফ নামের ছেলেটা মাথা নামিয়ে রাখে। রুমা ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছেন। জাহান সিঁড়ি দিয়ে নেমে আসছিল। তাকে দেখে আশরাফ বাইরের দিকে অগ্রসর হলো। কি খবর বাবা? মুহূর্তেই মেজাজ বদলে কথাটা বললেন রুমা। তবে জাহিন সেটা ধরে ফেলল। আশরাফকে যেতে দেখেছে সে। তাহিরকে পাওয়া যায়নি? রুমা যেন কথাটা এড়িয়ে যেতে চাইলেন, দৃষ্টি ঘুরিয়ে বললেন, হুর কোথায়? সাথে এলো না? একটু পরেই আসবে। তার আগে বলুন, তাহিরকে পাওয়া যায়নি? যায়নি তো কি হয়েছে? পাওয়া যাবে। দেশ ছেড়ে তো পালায়নি। সেটা ঠিক। বলে সামনের দিকে তাকালো। হুরকে নামতে দেখা যাচ্ছে, তাই বিষয়টি আর লম্বা হলো না। জাহিন আর রুমা দুজনেই মেয়েটির দিকে দৃষ্টি নিয়ে আছে। সদ্য গোসল করে নামা হুরকে হুরের মতোই অপরূপ দেখাচ্ছে। মাশাআল্লাহ। কাছে এগিয়ে এসে কথাটা বললেন রুমা। হুর অনেকটাই লজ্জা পেল। একবার জাহিনের সাথে দৃষ্টিও মিলে গেল। ও চট করে দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে চাইল। সবকিছু মেনে নিয়েই বিয়েটা করেছে হুর, তবে কোথাও একটা সংকোচ রয়ে গিয়েছে। বুকের ভেতর হু হু এখনও করে। তাই কিনা দুদিন ধরেই খাওয়া দাওয়া নেই। ডাইনিংয়ে নানা রকম খাবার সাজানো। হুর চেয়ে দেখছে শুধু, তবে রুচি আসছে না। জাহিন নরম সুরে বলল, খাবারগুলো পছন্দ হয়নি? চমকালো মেয়েটি। অন্যমনস্ক ছিল বিদায় জাহিনের হঠাৎ বলা কথাগুলো সমস্ত শরীরে কেমন একটা শিরশিরে হাওয়ার মতন মনে হলো। জি হয়েছে। তবে খাচ্ছ না কেন? আমার আসলে খেতে ইচ্ছে করছে না। অল্প একটু খাও, আজ সারাদিনেও খাবার খাওয়ার সময় পাবে না। নিচ থেকেই পরোটা আর চিজ অমলেট প্লেটে তুলে নিল জাহিন। ওর এমন বিনয় দেখে মেয়েটির বুকের ভেতর উষ্ণ একটি অনুভূতি এলো। সেই সাথে নিজেকে শাসন করে বোঝালো, অতীতের সব কিছু ভুলে গিয়ে এই মানুষটাকে যেন সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। হুরকে আরও একবার সাজিয়ে গুজিয়ে পুতুলের ন্যায় বসিয়ে রাখা হলো। ও একটু মনমরা হয়েছিল। ঠিক তখনই পাখির মতন উড়ে এলো দুই কিশোরী। তিথি এসে এই হুরের গলার আশেপাশে দেখতে লাগলো। ওর এহেন কাণ্ডে বিহলের মতন চেয়ে রইল হুর। মেকআপে সব ঢেকে গেল নাকি? তিথির কথার জবাবে জুহি বলে, হতেও পারে। ইস, সকালে আসা উচিত ছিল। ওদের দুজনের কথার মাঝে বোকার মতো হুর বলল, তোমার কিসের কথা বলছো? লাভ বাইট। বলল জুহি। ওর কথায় চোখ বড় বড় করে ফেলল হুর। কেমন একটা লজ্জা লাগছে। তিথি ও লজ্জা বাড়াতে কানের কাছে ঘেঁষে বলল, বলো,
তোমার প্রথম রাতের রোম্যান্স কেমন হলো? আমাদের কাছে সব শেয়ার করতে হবে। ভাইয়া খুব রোমান্টিক, রাইট? হুরের যে কি অস্বস্তি হচ্ছে, এরকম কথাবার্তায় একদমই অভ্যস্ত নয় সে। ওর চোখের দৃষ্টি নত রাখে। তবে এই দুই কিশোরীরও থেমে থাকার পাত্রী নয়, নাচর বান্দা হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে। অথচ হুর শুধু লজ্জায় মিয়ে যায়, চারপাশে চোখ বুলায়। যদি কাউকে পায় যে তাকে এই দুই কিশোরীর হাত থেকে রক্ষা করবে, কিন্তু হায়, অপরিচিত কারোরই দেখা মিলছে না। তোরা এইভাবে হাসছিস কেন? হুট করে জাহিনের গলাটা শোনা গেল। এতে করে দুই বোন কেমন জড়সড় হলো। ঠিক তারপরেই মেকি হাসি মিশিয়ে তিথি বলল, কিছু না তো। হ্যাঁ ভাইয়া, আমরা এমনি হাসছিলাম। একই সুরে বলল জুহি। এই দুই বোনকে বেশ ভালো করে চেনা আছে জাহিনের। বংশের সবাই এদের দুজনকে দুষ্টু বলে জানে, তাই এরা এমন হাসছে এই কথা বিশ্বাস করার মতো না। জাহিন ভালো মতন দুজনকে পরখ করে নিল, তারপর এগিয়ে এসে দু বোনেরই চুল টেনে ধরল। আমার সাথে মিথ্যা বলা? ভাইয়া ব্যথা পাই তো, সত্যি এমনি হাসছিলাম। জুহি এমনভাবে বলল কথাটা যেন কান্না করে দিবে। একই সুর ধরল তিথিও। আমরা কিছুই করিনি। বিশ্বাস না হলে ভাবিকে জিজ্ঞাসা করো। হুরের দিকে অসহায় নয়নে তাকালো দুই বোনই। ও একটু আমতামতা করে বলল, ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দিন। এই কথার পরই হাতখানা আলগা করলো জাহিন। অমনি দু বোন পালিয়ে গেল। ওদের দিকে দৃষ্টি ফিরিয়ে জাহিন বলল, দুটোতেই দুষ্টু। হুর কিছু বলল না। সে উঠে দাঁড়িয়েছিল, পুনরায় নিজের আসনে বসলো। ওর ঠিক পাশটায় বসলো জাহিনও। আমি জানি ওরা খুব দুষ্টু। তোমাকে জ্বালিয়েছে? না, জ্বালায়নি। দৃষ্টি নত রেখেই বলল হুর। জাহিন মাথা নাড়িয়ে বলল, জ্বালাইনি। তবে কি বলছিল ওরা? এই প্রশ্নে মেয়েটির গলা কেমন শুকিয়ে এলো। কীভাবে বলবে কথাটা? ও একটুখানি অস্বস্তির মধ্যে ডুবে গেল, তবে মিথ্যে বলতে পারল না। বলছিল আপনি রোমান্টিক কিনা। মেয়েটির নজর অন্যদিকে ঘোরানো, নতুবা এই কথা বলতে পারত না ও। জাহিন ভেতরে ভেতরে হাসলো। কিছুটা কাছাকাছি হয়ে ধীর গলায় বলল, তুমি কি বললে? হুরের বুকের ভেতরে একটা আন্দোলন শুরু হয়েছে। মানুষের অনুপস্থিতি অনুভব হচ্ছে। এ কেমন শিউরে উঠল। জাহিন পুনরায় বলল, কি হলো? বলনি কিছু? তোমার বর খুব আনরোম্যান্টিক, তাই না? একটা লজ্জা এসে মেয়েটির গা স্পর্শ করে গেল। ওর অমন মুখশ্রী দেখে শব্দহীন হাসলো জাহিন। এই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ও মন থেকে চায় এই সুন্দর সময়টা দীর্ঘ হোক, কারো নজর না লাগুক। রুমা তখনও অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। তাহিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় হারালো কে জানে। ছেলে অন্যায় করে পালালেও মায়ের মন কাঁদতেই থাকে। তিনি এক অসহ্য অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই যন্ত্রণা কাউকে বলাও যায় না, আবার সহন করাও যায় না। অশান্তির এই মুহূর্তে স্বামীকে খুব মনে পড়ে ওনার। উনি ছুটে আসেন নিজের কক্ষে। একটা চাপা কান্না আটকিয়ে দেওয়ালে টানানো স্বামীর বড় ছবিখানা নামিয়ে আনেন। ধুলো যদিও জমেনি, তবু হাত দিয়ে মুছে নেওয়ার মতন করে বললেন, এখন যন্ত্রণা এলো, আমি কেমন করে সব সামাল দিব? আপনি দেখেন না আমি কত বড় বিপদে। কিছু ভালো লাগে না আমার। বুকের ভেতরে যন্ত্রণাটা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। তাই তো দুটি চোখ বেয়ে ক্রমাগত অশ্রুর বর্ষণ হয়। তিনি কাঁদতে থাকেন। অনেকটা সময় কাঁদার পর একজন এসে খবর দিয়ে যায়, মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। লোক বলতে হুরের মা আর চাচারা, যারা এতদিন সম্পর্ক রাখার চেষ্টা না করলেও হুরের বড় ঘরে বিয়ে হওয়াতে দরদ একেবারে উতলে পড়ার মতন। সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন। অসুস্থ মাকে দেখে হুরের বুকের ভেতরটা কান্নায় ভেঙে আসে। ও এগিয়ে এসে মা নামক মানুষটিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে শব্দ করে। এভাবে কাঁদলে আমার মেয়ের সাজ নষ্ট হয়ে যাবে তো। দেখ মা, আমার হুর, তাকা তো আমার তুই। কাঁদতে কাঁদতে তাকায় হুর। এক অদ্ভুত রূপ খেলা করছে তার মুখশ্রীতে। কিছু মেয়ে থাকে যারা কাঁদলেও সুন্দর লাগে। হুরের বিষয়টিও তেমন। মেয়েটি কাঁদলেও সুন্দর লাগে। দূর থেকে হুরের এই কান্না ভেজা মুখশ্রী দেখতে দেখতে হঠাৎ জাহিনের মনে হলো, এই কান্না ভেজা মুখটা সুন্দর লাগলেও বুকের ভেতর কোথাও একটা দংশন ঘটাচ্ছে। ও নিজের কাছেই শপথ করলো, নিজের সবটুকু দিয়ে এই মেয়েটির জীবন থেকে কান্নার দলগুলোকে একটু একটু করে মুছে দেবে, যাতে কোনো অশুভ ছায়া এসে মেয়েটির চোখের জল না আনতে পারে। কান্না করতে করতে হঠাৎই ভরাট বুদ্ধিদীপ্ত গালে চাঁদদারিযুক্ত অপূর্ব সুন্দর মানুষটার দিকে নজর যায় হুরের। ও নাক টেনে কান্না থামায়। জাহিন এগিয়ে আসে, সালাম জানায়। লতিফার চোখে অশ্রু এসে যায়। তিনি হাত বাড়িয়ে ছেলেটার বাহু স্পর্শ করেন। বাবা, মেয়েটাকে দেখে রেখো। জাহিন শুরুতেই কিছু বলে না।
ও বরং নজর ঘুরিয়ে হুরের দিকে চায়। কান্নার দমকে মেয়েটির হেঁচকির মতন উঠে গিয়েছে। ছেলেটা অভিযোগের মতন করে বলে, আন্টি, আপনার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সবাই তো ভাববে আমার কাছে সুখে নেই। একদিনেই বোধহয় তিক্ত হয়ে গেছে। লতিফা মেয়ের দিকে নজর ফেরান। চোখ দুটো লাল হয়ে আছে। তিনি একটু শাসনের মতন করে বলেন, তাই তো, বোকা মেয়েটা কিভাবে কাঁদছে, তুমি একটু মানিয়ে নিও বাবা। জাহিন হাসে, হুরের দিকে দৃষ্টি রেখেই বলে, কোনো চিন্তা করবেন না আন্টি। কবুল বলার সাথে সাথেই ও আমার দায়িত্ব হয়ে গিয়েছে। এই দায়িত্ব আমি মাথায় তুলে রাখবো। অন্য কেউ কেন, ও চাইলেও এই দায়িত্ব থেকে আমি সরব না, কখনোই না। হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গুছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। ও খুব যত্নের সাথে জাহিনের ব্যাগপত্র তুলে রাখলো। বাইরে থেকে কথা শেষ করে এসে জাহিন সেটাই দেখলো। সাধারণভাবেই এমন পরিবেশে কখনোই তার থাকা হয়নি। একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুর শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো কি? তোমার কথা। একটা মৃদু হাসিতে মেয়েটির অধর প্রসারিত হলো। জাহিন এগিয়ে এসে খাটে পা তুলে বসলো। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতুবা বানিয়ে নিতেও খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক করে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে, সেখানটায় নির্দেশ করলো হুর। জাহিন একবার চোখ বুলিয়ে হুরের দিকে নজর ফেরালো। আমরা এখানে কদিন থাকবো? প্রশ্নটা করলো হুর। জাহিন একই সুর ধরে বলল, তোমার যতদিন ইচ্ছে হবে। আমার ইচ্ছে? হুম। কিন্তু আপনার অসুবিধা হবে না? সত্যিকার অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটা প্রকাশ করলো না, বরং হেসে বলল, তোমার অসুবিধা হবে? এহেন প্রশ্নে মেয়েটি তবদা খেলো যেন, জবাব দিতে পারল না। জাহিন হেসে ফেলল। বোকার মতন কথা বললে অসুবিধা কেন হবে? না, ঠিক তা নয়। আপনি তো এমন পরিবেশে অভ্যস্ত নন। কেন? আমি কি এই এলাকার মানুষ নই? হলেও আপনি তো এখানে থাকতেন না, শহরেই ছিলেন। তাছাড়া জমিদার বাড়ির কাছে আমাদের এই কুঁড়ে ঘর কিছুই না। জাহিন কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে হুর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জাহিন বলল, সেটা ঠিক বলেছ। আপনি তাহলে আজ থেকে কাল চলে যান। আমি কটা দিন থেকে যেতে চাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে চাচ্ছ। আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু মনে তো হচ্ছে। আপনার অসুবিধা হবে ভেবে বলেছি। মাথাটা নত করে বলল ও। জাহিন ভালো মতন মেয়েটাকে দেখতে লাগলো। তার থেকে অনেকটা ছোট এ মেয়ে। প্রথম যখন দেখেছিল তখন তো আরও ছোট ছিল। এখন তবু পরিপক্ক একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করেছেন লতিফা, তবু তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এত এত খাবার দেখে হুর বলল, এত সব কেন করেছো? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বললেন, বোকার মতো কথা বলিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছুই না। কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুর পুনরায় চোখ বুলালো। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলেও জায়গা হবে না। ও মায়ের দিকে সরল চোখে তাকালো। তারপর হুট করে নজর এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আঁতকে উঠল ও। মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, তারপর আমতা আমতা করে বললেন, আছে, খুলে রেখেছি। হুর যেন বিশ্বাস করতে পারল না, বিশ্বাস করার মতো না। ও মায়ের দিকে ছলছল নয়নে চাইল। দুল বিক্রি করে দিয়েছো? এই কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেরালেন। হাত দ্বারা গা স্পর্শ করে বললেন, ছেলেটা প্রথমবার এ বাড়িতে এসেছে, একবারে তো যা তা তো খাওয়ানো যায় না। মেয়েটির চোখ থেকে জলের বিন্দু নেমে গেল, টুপ করে পড়ল মেঝেতে। হাতের সাহায্যে দু চোখ মুছে নিয়ে বলল, এত বড় ঘরে কেন বিয়ে দিতে গেলে আমায় মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করেছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াবে বলো তো? এমনটা বলতে নেই মা। হুরের কান্নাটা বাড়তে লাগলো। মেয়েকে বুকে টেনে নিলেন লতিফা, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এই কথার বিপরীতে মেয়েটার বুক যে আরো ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা দোটানা যে রয়েছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে? কিভাবে সবকিছু সামাল দেবে হুর? গোসল করে আসায় হুরকে হুরের মতোই দেখাচ্ছে। এই সময় মেয়েদের অতিরিক্ত স্নিগ্ধ লাগে, সতেজ মনে হয়। মেয়েটি যখন চুলগুলো মুছে নিচ্ছে, জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমেছে। চুল মুছে নিয়ে মেয়েটি ঘুরে তাকাতে দৃশ্যটি দেখতে পেল। এমনভাবে তাকানোর লজ্জা এসে ঝুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল, সরি।
তার বিনয় যে কাউকে মুগ্ধ করবে, হুর ও এই মানুষটাতে দিনকে দিন মুগ্ধ হচ্ছে। তবে কোথাও একটা বাধা তৈরি হয়, এই বাধা ওর অতীত। ওর মাথাটা নত রাখে। এবার চলুন, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মাথাটা নত রাখে। অনেকক্ষণ আগেই খাবার তৈরি হয়েছিল, তবে হুরের গোসলের জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিনের বিরোধ ছিল, মেয়েটিকে রেখে সে খাবে না, তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটি বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিনে সুরে বললেন, কষ্ট নিও না বাবা, এভাবে খেতেই হবে। জাহিরের ঠোঁট প্রসারিত হলো। ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এভাবে বলবেন না আন্টি, পার্টিতে বসে খাবার খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটবেলার কথা স্মরণ হচ্ছে। তবুও জামাই মানুষ তুমি, গরিবের এই। তাকে আটকালো জাহিন, বলল, এভাবে বললে আমি এই বাড়িতে আর আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি ছি বাবা, এই কথা বলো না। তুমি খাবার খেতে বসো। এই হুর, দাঁড়িয়ে কেন? জামাইকে খাবার দে। হুরের যেন টনক নড়ল। ও একটা ঘোরে ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছে মায়ের কানের দুলের কথা। বিষয়টি মনে হতেই ভেতরটায় তোলপাড় শুরু হয়েছে। কি রে, এখনো দাঁড়িয়ে? দিচ্ছি মা। হুর নিচু হয়ে প্লেট এগিয়ে দিল, তাতে পরিমাণ মতন ভাত তরকারি দিয়ে বলল, আর কিছু দিব? হুম, খাওয়া শুরু করো বাবা। আপনারা বুঝবেন না? তুমি আগে খাও বাবা, এটা হয় নাকি? আপনারাও বসুন। পরে খাবো আমরা, তুমি শুরু করো। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও তো। না বাবা, তুমি আগে খাও। শুধু শুধু আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না আন্টি। ভদ্রমহিলার গলা রোধ হলো, চোখ হলো টলমলে। সে হুরের দিকে চাইলো, ইশারায় প্লেট দিতে বলল। হুর একদম চুপচাপ সব কিছু করে যাচ্ছে। মায়ের জন্য খাবার তুলে দিয়ে সে বলল, আমি পরে খাবো। কেন? আপনারা খেয়ে নিন, আমি পরিবেশন করছি। পরিবেশন তো করছোই, এখন তুমিও বসো, কথা বাড়িও না। মেয়েটির পা থমকে আছে। ওর যে খেতে ইচ্ছে করছে না, তবু মুখের ওপর মানা করতে পারে না। অল্প একটু খাবার তুলে নেয়, তারপর শুরু হয় খাওয়ার পর্ব। লতিফার হাতের রান্না ভালো, মায়েদের রান্না যদিও ভালোই হয়, তবে লতিফার রান্নার আলাদা করে প্রশংসা করতে হয়। জাহিন তৃপ্তি নিয়ে খাবার খায়। লতিফা এটা সেটা এগিয়ে দিতে থাকেন। অনেক শখ ছিল একটা ছেলের, তার দু চোখ অশ্রুতে ভেজে। তবে বোধহয় সৃষ্টিকর্তা শখটা পূরণ করে দিলেন। খাবার খেতে বসতে নেই, একটু চলাফেরা করে নিতে হয়। জাহিন আর হুরও বের হয়েছে। গ্রামীণ পরিবেশে খুব একটা থাকা হয়নি জাহিনের। অনেক ছোট থেকে সে শহরে মানুষ হয়েছে, ইট পাথর থেকে বড় হয়েছে। ওরা কাঁচা মাটির সড়ক দিয়ে চকের দিকে এসেছে। খেতে ধান বোনা হয়েছে, ফলে চারপাশ কেমন সবুজ লাগে। হুর নীরবে পথ চলে। কথা শুরু করে জাহিন। তুমি অনেকটা চুপ হয়ে আছো মনে হচ্ছে। চমকায় মেয়েটি, সে এখনও ধ্যানেই ছিল। ও চমকানো ভাবও লক্ষ্য করেছে জাহিন। না, ঠিক আছে তো। কোথায় ঠিক আছো? কথাই তো বলো না। না মানে কি বলবো? কিছু বলার নেই? মেয়েটির চোখে দ্বিধার দেখা মেলে। জাহিন হতাশ হয়ে পড়ে। তার সাথে এই মেয়েটি এখনও সতেজ হতে পারেনি। হুর, তার সাথে এই মেয়েটি এখনও সহজ হতে পারেনি। বড় মায়া লাগে কণ্ঠটায়। মেয়েটি তাকায়, ডাগর দুটো চোখের দৃষ্টি পুরুষটির মুখশ্রী স্পর্শ করে যায়। তুমি অসম্ভব সুন্দর। ছোট একটা বাক্য, তবে কেমন জাদু মেশানো। হুরের সমস্ত শরীরে কম্পন ধরে। জাহিন এগিয়ে এসে মেয়েটির হাত স্পর্শ করে। তোমার মন খারাপ? উম, তাহলে? আপনার অসুবিধা হবে আমাদের বাড়িতে। হচ্ছে না তো। আমি দেখেছি আপনি গোসল করতে পারেননি ঠিক মতো। এই কথাটা মিথ্যে নয়। টিনের বেড়া দিয়ে তৈরি গোসলখানায় জাহিনের গোসল হয়নি ঠিক মতো, তবুও লুকানোর প্রয়াসে বলে, ভুল দেখেছো। মেয়েটি কিছু বলে না। পুরুষটি তার হাতের তালু দ্বারা ওর গাল স্পর্শ করে। নরম গালে পুরুষটির শক্ত স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে সে। চলুন বাসায় যাই। সহসাই বলে ওঠে মেয়েটি। জাহিনের কপালে ভাঁজ তৈরি হয়। মাত্রই তো এসেছি। না মানে ও আটকায়, কি বলবে বুঝতে পারে না। এলোমেলো লাগে, দ্বিধা তৈরি হয় বুকে। সেটি বোঝে জাহিন, তাই বলে, চলো ফিরে যাই। তারপর চলতে থাকে গন্তব্যের দিকে। এবার অনুশোচনা জাগে মেয়েটির অন্তরে। পুরুষটি তার থেকে কিছুটা আগানো, বড় মায়া দিয়ে গালখানা স্পর্শ করেছিল, আর ও কিনা দ্বিধায় পড়ে। মানুষটাকে বিভ্রান্ত করলে এই অন্যায় পাপ হুরকে একটু একটু করে দহন দিতে লাগলো। এক সুখময় যন্ত্রণার প্রতিনিয়ত তাকে গ্রাস করে চলেছে। জাহিনকে তার ভালো লাগে, মানুষটার স্পর্শ তাকে পরিপূর্ণ করে তোলে। কিন্তু তাহির নামক দ্বিধাটি সেই সুন্দর বিষয়গুলোকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়।
শুধু মনে হয় যখন তাহির ফিরবে তখন কেমন হবে। সব কিছু ঠিক থাকবে তো, নাকি সব কিছু ভাসিয়ে দেবে বানের জলের মতন। থমথমে মুখে ফেলল জাহিন। তার মনটাই স্বাদ খারাপ। একই অনুভূতি হুরের মাঝেও বিরাজমান। সে শান্ত দৃষ্টিতে সামনে এগিয়ে চলেছে। জাহিন এসে নির্দিষ্ট কক্ষে চলে গিয়েছে। হুরকে দেখে লতিফা ডাকলেন,